তাহলে আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টা কি? আগে আমরা অঙ্ক দেখেছি সরল সুদ কষা, তো আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে একটু আলোচনা করব। ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। তাহলে প্রথম যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে সুদ। সুদটা কি জিনিস? সুদটা হচ্ছে আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি, সে টাকা জমা রাখি কেন? যে ফার্স্ট হচ্ছে একটা সিকিউরিটি থাকবে, আর 2 নাম্বার হচ্ছে ওই ব্যাংকে আমি যে টাকাটা দেব, ব্যাংক আমাকে আমি যতদিন রাখবো, ব্যাংক একটা নির্দিষ্ট হারে প্রত্যেক বছর বছর হতে পারে, বা 3 মাস বা 6 মাস বা 1 বছর পর পর আমাকে ও সুদ দিতে থাকবে, মানে এক্সট্রা একটা টাকা ওই আমার অ্যাকাউন্টের মধ্যে জমা দিতে থাকবে। বা আমি যদি কারো কাছ থেকে কোনো ধার নিই, তাহলে সেও তাই করবে, যে আমাকে যদি সে 10 টাকা ধার দেয়, তাহলে 1 বছর পরে বলবে তোকে 11 টাকা ফেরত দিতে হবে। ওই যে 1 টাকা এক্সট্রা দিলাম, সেইটাকেই বলে হচ্ছে সুদ। সুদটা দুরকম হতে পারে। একটা হচ্ছে সরল সুদ, একটা হলো সরল সুদ, যেটাকে ইংরেজিতে বলে সিম্পল ইন্টারেস্ট। আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, যেটাকে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। হলো? আর সুদকে তো ইন্টারেস্ট বলেই। এই হয়ে গেল 2 রকম। তো সরল সুদটা কি জিনিস? আমরা সরল সুদের যে চ্যাপ্টারটা ছিল সেখানে ডিটেইল সরল সুদ নিয়ে আলোচনা করেছি। এখানে আরেকটু ছোট্ট করে বলে দিই, সরল সুদটা কি জিনিস। সরল সুদটা হলো সব সময় আমাদের যে আসল টাকাটা, সেই আসল টাকাটার উপরে সুদ বসতে থাকবে, মানে এটা একটা ফিক্সড সুদ। সেটা এটাকেই বলে সরল সুদ। আমাদের আসল টাকাটার উপরে অনবরত একই সুদ পড়তে থাকবে। কেন? কারণ আসল টাকাটা যেহেতু পরিবর্তন হবে না, তার মানে এই সরল সুদের ক্ষেত্রে আসলের কোনো পরিবর্তন হয় না। তার মানে এখানটাতে 1 নম্বর আমরা কি পেলাম, যে এই সুদের ক্ষেত্রে আসলের পরিবর্তন হয় না, সুদ সর্বদা নির্দিষ্ট থাকে। মানে সুদটা ফিক্সড থাকে, যে এই প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বছর বছর আমাকে এত টাকা দিতে হবে, সেই টাকাটা ফিক্সড, ওটা পরিবর্তন হবে না। তাহলে এটা হলো সরল সুদ। আচ্ছা, এবার চক্রবৃদ্ধি সুদটা কি হবে? তাহলে চক্রবৃদ্ধি সুদটা কি জিনিস? খুব ইন্টারেস্টিং জিনিস। এটা সব সময় পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল সুদ, মানে এর সুদটা পাল্টে যাবে। কেন? সাপোজ মনে করো আমি 100 টাকা নিলাম, আজকে 100 টাকা দিয়ে শুরু করলাম, ঠিক আছে? 1 বছর পরে আমাকে বললো 10% করে তোমাকে সুদ দিতে হবে। সুদের হার কত? 10%। এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, আমাকে বলে দিল। তাহলে 1 বছর পরে আমাকে কত টাকা দিতে হবে? 100 টাকা আমি নিয়েছিলাম 10% করে, তার মানে 100 টাকার 10% হচ্ছে 10 টাকা। তার মানে আমাকে 1 বছর পরে 10 টাকা বেশি দিতে হবে, তার মানে 110 টাকা দিতে হবে। ঠিক আছে? এটার ক্ষেত্রেও যদি করি একই জিনিস, 1 বছর পরে আমাকে দিতে হবে কত টাকা? 100 টাকা নিয়েছিলাম, 10% সুদ দিয়েছি, তার মানে 10 টাকা সুদ, তার মানে 110 টাকা হলো। ক বছর পরে? দেখো মজাটা শুরু হবে এবার। 1 বছর পরে এরও 110 হলো, 1 বছর পরে এরও 110 হলো, এবার আরো 1 বছর পরে, তার মানে কি হলো? 2 বছর পরে কত হচ্ছে দেখি। এবার 110-এর উপরে যদি 10% করি, তাহলে একটা শূন্য বাদ, তার মানে 11 টাকা হলো, তাই তো? তার মানে কত হয়ে গেল? 121 টাকা হয়ে গেল। এই যে দেখো এখানেই আসল কি হলো, দ্বিতীয় বছরের ক্ষেত্রে এর যে আসল টাকাটা সেটা কিন্তু আর 100 নাই, দেখো 110 হয়ে গেছে। তার মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সুদ আসলটা বেরোলো, সুদ আর আসল মিলে যেটা বেরোলো, সেটা হয়ে গেল তার পরের বছরের আসল, এবং তার উপরে ইন্টারেস্ট পড়বে।
তার মানে ইন্টারেস্টটা দু জায়গায় পড়ছে। কি কি দেখো, এই 110-এর মধ্যে কে কে আছে, এই 100 আছে, 10ও আছে। তার মানে সেকেন্ড বছরে 100-র উপরেও ইন্টারেস্ট হচ্ছে, আবার 10-এর উপরেও ইন্টারেস্ট হচ্ছে। তার মানে আসলের উপরেও আমি সুদ পাচ্ছি, আবার সুদের উপরেও সুদ পাচ্ছি। বলেই তো 110-এর উপরে সুদ হলো। 110-এর মধ্যে আসলটাও আছে, সুদটাও আছে। তাহলে আসলের মধ্যেও আমি পেলাম সুদ, আবার 10 টাকা যে সুদ ছিল সেই সুদের উপরে আবার সুদ পড়লো। কেন? কারণ ওই সুদটা, এই যে 10 টাকার সুদটা পরবর্তীতে সেটা আসলের সঙ্গে যোগ হয়ে গিয়ে গোটাটাই আসল হয়ে গেছে, তাই তো। কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে দ্বিতীয় বছর পরে আমার আবার কত হবে, 110 প্লাস 10। কেন? কারণ এই সুদটা ফিক্সড, প্রত্যেক বছর এই সুদটা একই থাকবে। তাহলে এক্ষেত্রে কত হলো, 120 টাকা। এই দেখো চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয় বছর শেষে সরল সুদের ক্ষেত্রে 120 টাকা হচ্ছে, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 121 টাকা হয়ে গেছে। এবার 3 বছর পরে যদি আমি করতে চাই, তাহলে এবার 121-এর উপরে সুদ পড়বে, কিন্তু এটার ক্ষেত্রে 3 বছর পরে আবার 100-র উপরেই সুদ পড়বে। তার মানে এটা কত হবে, 120, তার মানে এটা কত হলো, 130 টাকা। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, 121-এর উপরে সুদ পড়বে। তার মানে 121 প্লাস 12.1, তাহলে কত হয়ে গেল, 133.1 টাকা। এই দেখো, তাহলে দেখো প্রত্যেক বছর এখানে মাত্র 1 টাকা বাড়লো। এখানে দেখো 30 ছিল, এখানে 33 হয়ে গেছে, মানে এখানে 3 টাকা বেড়ে গেছে। কেন হচ্ছে? কারণ এর সুদটা সবসময় ফিক্সড থাকছে, এর সুদটা ফিক্সড 10%, তো সবসময় 10%ই থাকছে। এর আসলের উপরে প্রথম যে আসলটা ছিল তার উপরে সুদটা পরপর পড়ে যাচ্ছে, এই আসলগুলোর উপরে হচ্ছে না। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং জিনিস, যে সুদ আসলে যেটা হয়েছিল সেই সুদ আসলটাই পরের বছর আসল হয়ে যাবে, আবার সুদ আসলটাই পরের বছর আসল হয়ে যাবে, তার উপরে সুদ পড়বে। তাই জন্যে চক্রবৃদ্ধি সুদটা সবসময় এই সুদের থেকে বেশি হয়। তাহলে এখান থেকে আমরা সেকেন্ড পয়েন্ট কি পেলাম, যে সরল সুদ কম হয় কার থেকে, চক্রবৃদ্ধির থেকে কম হবে। তার মানে সরল সুদ কম হয়। 2 নাম্বার এখানে কি পয়েন্ট পেলাম তাহলে, যে চক্রবৃদ্ধি সুদ সর্বদা কার থেকে, সরল সুদের চেয়ে বেশি হয়। দেখো, তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যদি আমি পার্থক্য লিখি, তাহলে দুটো পার্থক্য পেয়ে গেলাম, এটা একটা পার্থক্য, এটা একটা পার্থক্য। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা বুঝে গেছি। তাহলে চক্রবৃদ্ধি সুদটা ক্লিয়ার হলো, যে চক্রবৃদ্ধি সুদটা কেমন ভাবে কাজ করে তোমাদেরকে বোঝালাম। এবার চক্রবৃদ্ধি সুদের আমরা যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করি, কারণ সরল সুদের ফর্মুলাগুলো নিয়ে আমরা সরল সুদে আলোচনা করেছি। এবার চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। বিশেষত একটাই ফর্মুলা আছে, ওটাকে ভেঙে ভেঙে দেখানো হয়, আর সেই ফর্মুলাটাকে কি করে এস্টাবলিশ করতে হয় সেটা আমি আর দেখাচ্ছি না, কারণ ওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুধু ছোট্ট করে একটু বলে দিই যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টটা 3 ভাবে হতে পারে। সেটা কেমন? 3 মাস অন্তর অন্তর হতে পারে, যে 3 মাস ব্যাংক যেমন 6 মাস অন্তর অন্তর সুদ দেয়। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে 3 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে, মানে বছরে 3 মাস পর পর যদি সুদ দেয় তাহলে বছরে কবার হলো 4 বার। যদি 6 মাস অন্তর সুদ দেয় তাহলে বছরে কবার হলো 2 বার। আবার কোনো সময় বছরে 1 বারও হতে পারে। তার মানে 3 রকমভাবে ইন্টারেস্টটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কাজ করে। কিন্তু ওভারঅল যখন তোমাকে অঙ্কের মধ্যে বলে দেবে না যে ইন্টারেস্টটা কত দিনের বা কত মাসের বা বছরের, তখন তুমি নর্মালি সেটাকে 1 বছরই ধরে নেবে, যদি না বলা থাকে কিছু। আর যদি বলা থাকে তাহলে সেটাভাবে অঙ্ক করবে। তার মানে এবার ফর্মুলাটা যদি আমরা একটু দেখি তাহলে কি হবে, তোমরা জানোই ফর্মুলাতে কি হয়, যে আসলটাকে আমরা পি বলি, প্রিন্সিপাল। তাহলে আমি সেই সংক্ষেপে ওগুলোই লিখছি। আসলটাকে আমরা কি ধরে নিই, আসলটাকে আমরা ধরি পি, তাই তো, পি মানে প্রিন্সিপাল। সুদের হারকে আমরা আর ধরি, কেন, রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, সময়টাকে আমরা ধরে নিই টাইম, টি। আর একটা মোট সুদ, সেটাকে আমরা
আই ধরে নিই, তাই তো? এখানে আরেকটা জিনিস আসবে, সেটাকে বলবো কি, স্ববৃদ্ধিমূল, যেটাকে আমরা সুদে আসলে বলি। আগেরটা তো করেছো, এটাকে আমরা ক্যাপিটাল এ বলি। এই ক্যাপিটাল এর মধ্যে কে কে আছে? ক্যাপিটাল এর মধ্যে পি প্লাস আই আছে, তাই তো নাকি? ক্যাপিটাল এর মধ্যে পি প্লাস আই আছে। তাহলে এবার আমরা একটু সূত্রগুলো দেখি। এই টার্মটা তোমরা আগেও শুনেছো, আগের সরল সুদের ক্ষেত্রে। আচ্ছা, স্ববৃদ্ধিমূল ডাইরেক্ট পাবো, স্ববৃদ্ধিমূল ব্র্যাকেটে এ অ্যামাউন্ট সমান সমান কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন লিখতে পারো। আচ্ছা, এন মানে হচ্ছে সময়, এখানে এন মানেই হচ্ছে সময়। তাহলে সমৃদ্ধিমূল হবে এত টাকা। এটা কখন? এটা হচ্ছে বছরে একবার সুদ দিলে, বছরে যদি একবার সুদ দেয়, মানে বার্ষিক করে যদি বলে। সেকেন্ড, আবার স্ববৃদ্ধিমূল এরকম হতে পারে, সমৃদ্ধিমূল অ্যামাউন্টটা এরকম হতে পারে, পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 টু দি পাওয়ার এন, এত টাকা হতে পারে। দেখো আর বাই 2 হয়েছে, তো এটাকে আমরা ডাইরেক্ট এরকমও লিখতে পারতাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 2 ইন্টু 100 লিখতে পারতাম, এত টাকা। তো এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, আবার এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি ঘটনা হলো? 6 মাস অন্তর, 6 মাস অন্তর সুদ দেয়। তার মানে কি হলো? বছরে কবার? বছরে দুবার। 6 মাস অন্তর, তার মানে বছরে দুবার না? যেহেতু দুবার, সেই জন্য দেখো আর এর নিচে 2 হয়েছে, আবার এন এর সামনেও 2 গুণ হয়েছে। তাহলে আর এর নিচে 2 হওয়া মানে 100-র সঙ্গে 2 গুণ হওয়া, আর এন এর সঙ্গে 2 গুণ হয়েছে। কেন? যেহেতু বছরে দুবার আছে। এবার স্ববৃদ্ধিমূল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই 100 টু দি পাওয়ার 4n, বা এটাকে আমি একটু সুন্দর করে যদি লিখি তাহলে কেমন হবে? পি প্লাস আর বাই 4 ইন্টু 100 টু দি পাওয়ার 4n, এত টাকা হতে পারে। এটা এই 4টা এখানে চলে আমি নিচে করে দিয়েছি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে 3 মাস, এটার ক্ষেত্রে 3 মাস অন্তর সুদ দেয়। তাহলে বছরে কবার হলো? তাহলে বছরে 3 মাস অন্তর অন্তর যদি দেয়, তাহলে বছরে কবার হবে? 4 বার না? বছরে 4 বার। যেহেতু বছরে 4 বার, সেজন্য এন এর সঙ্গে বছরের সঙ্গে 4 গুণ হয়েছে, আর সুদের হারের সঙ্গেও 4 ভাগ হয়েছে, মানে নিচে গুণ হয়েছে, এই তো। তাহলে এরকম হলো। তো এইটাকে যদি আমরা ইন জেনারেল ভাবে লিখতে চাই, যে আমি একটাই ফর্মুলা মনে রাখবো, সব হয়ে যাবে, তাহলে সেটা কি? সেটা এইরকম দেখতে, দেখো। সাধারণ ফর্মুলা, সাধারণ সূত্র কি? সাধারণ সূত্রটা ক্যাপিটাল এ সমান সমান, ভালো করে দেখো, ক্যাপিটাল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই এখানে আমরা টি নিলাম, ক্যাপিটাল টি, পি 1 প্লাস আর বাই ক্যাপিটাল টি ইন্টু 100 টু দি পাওয়ার এন ইন্টু ক্যাপিটাল টি। তাহলে এখানে ক্যাপিটাল টিটা কি? ক্যাপিটাল টি হলো সমান সমান বছরে যতবার সুদ দেবে তার সংখ্যা। মানে টি এর মানটা বছরে কবার হচ্ছে, দেখো এখানে যদি বছরে একবার হয়, তাহলে এখানে নিশ্চয়ই 1 গুণ হবে। বছরে যদি একবার দেয় তাহলে 1 গুণ হবে, 1 গুণ হলে কত হবে? 1 গুণ হলে কত হবে? দেখো এই ফর্মুলাটা আসবে। যদি বছরে দুবার দেয়, তার মানে 6 মাস অন্তর, বছরে যদি দুবার দেয়, তাহলে এখানে 2 বসাও, তাহলে 2n হবে, আর এখানে 2 বসাও, তাহলে এই ফর্মুলাটা আসবে।
বছরে যদি 3 মাস অন্তর অন্তর, মানে বছরে যদি 4 বার দেয়, তার মানে এটা টি, এটা আসলে টি, এগুলো আসলে টি, তাই তো? এটা টি, এটা হচ্ছে টি, এখানে এটা হচ্ছে টি। তাহলে এখানে যদি বছরে 4 বার দেয়, তাহলে টি এর জায়গায় 4 বসাও, তাহলে 4n হবে, এই যে 4n। আর 4 এর নিচে 4 × 100 হবে, এই যে 4 × 100। তার মানে এটা পেয়ে গেলাম। তার মানে এইটা হচ্ছে আসল ফর্মুলা। এইটা যদি তোমরা মাথায় রাখতে পারো, তার সঙ্গে এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে, তাহলে এতগুলো ফর্মুলা মুখস্থ করার আর দরকার নেই, এই একটা দিয়ে সব করা হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এইটা গেল একটা ফর্মুলা, যার মধ্যে সবগুলো ঢুকে গেল। এবার আমি একটা নেক্সট ফর্মুলা দিচ্ছি। সেই ফর্মুলাটা কি? যদি আমাদেরকে পরপর পরপর সুদ বলে, কেমন সেটা দেখো। যদি পরপর 3 বছরের সুদ x% y% আর z% হয়, তবে মনে করো প্রথম বছর বললো 5% করে দেবে, দ্বিতীয় বছর বললো 6% সুদ দিবে, তৃতীয় বছর বললো 7% সুদ দিবে, তাহলে সেই ক্ষেত্রে কি আমি আলাদা 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 করে বের করবো? হ্যাঁ, আলাদা আলাদা করে বের করতে পারো। আবার যদি মনে হয় একটা ফর্মুলা করবো, তাহলে ফর্মুলাটা দেখো। তাহলে স্ববৃদ্ধিমূল একবারে পেয়ে যাচ্ছি মোট অ্যামাউন্টটা। স্ববৃদ্ধিমূল কত হবে? a সমান সমান p ব্র্যাকেটে 1 + x/100 প্লাস ইন্টু প্লাস না ইন্টু 1 + y/100 ইন্টু 1 + z/100, এত টাকা। এইটা হয়ে গেল ফর্মুলা। যদি পরপর সুদ বলে, পরপর 3 বছর বললো, তাহলে 3 বার করব। যদি পরপর 2 বছর বলতো, তাহলে এটা করার দরকার ছিল না। তাহলে এতক্ষণ যতগুলো ফর্মুলা আমরা দেখলাম, সেই ফর্মুলাগুলোতে আমরা কি বের করলাম? সব ক্ষেত্রেই দেখছি আমরা স্ববৃদ্ধি মূল বের করছি, সব ক্ষেত্রেই আমরা স্ববৃদ্ধি মূল বের করছি, ক্যাপিটাল এ বের করছি, সব ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এটা মানে সমৃদ্ধি মূল বের করছি। তাহলে এই অঙ্কটা তো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কই? তাহলে হ্যাঁ, এইবার দেখো চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ এটা কি করে পাবো? এটা পাবো সমূল বৃদ্ধি বিয়োগ আসল। সমৃদ্ধি মূলের মধ্যে কে কে আছে? এর মধ্যে সুদ আছে এবং আসল আছে। তাহলে এই সুদ আর আসল একসাথে আছে, তাহলে এখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে সুদ পাবো। তাহলে এটাকেই আমরা যদি লিখি, তাহলে কি লিখবো? ক্যাপিটাল আই সুদ সমান সমান হবে a - p। এটা হয়ে গেল আমাদের ফর্মুলাটা কার? চক্রবৃদ্ধি সুদের। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা কি? I = a - p হচ্ছে সমৃদ্ধি মূল, তার সঙ্গে আসলটা বাদ। তাহলে এই হয়ে গেল আমাদের চক্রবৃদ্ধি সুদের যত ফর্মুলা ছিল, সেগুলো আমি দেখিয়ে দিলাম। এই ফর্মুলাগুলো ভালো করে বাড়িতে অভ্যেস করো, আর এই ফর্মুলাটাকে বিশেষ করে মাথার মধ্যে ঢোকাও এই কন্ডিশনটার সাথে। এই কন্ডিশনটা ভুলে গেলে আবার এই ফর্মুলাটা কোনো কাজ করবে না। তাই জন্য এই কন্ডিশনটা ভালো মতো মাথার মধ্যে ঢোকাও, আর এই ফর্মুলাটা মাথায় রাখো। তাহলে দেখবে এই ফর্মুলাগুলো, যতগুলো ফর্মুলা আমি দেখালাম 3টে 4টে, সেগুলো সব ইজি মনে হবে। এবার এই অঙ্কগুলোর এই ফর্মুলাগুলো কিভাবে আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ করব, মানে 6.1 কোষে দেখির ক্ষেত্রে সেগুলো কিভাবে করব, চলো ওগুলো কয়েকটা দেখি। এবং এই চ্যাপ্টারের যে সামনে উদাহরণে কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এবং কিছু অঙ্ক আছে যেগুলো করে দেওয়া নেই, সেই অঙ্কগুলো বাড়িতে, এই যে অঙ্কগুলো আমরা কোষে দেখি 6.1-এর করব, সেইগুলোর হেল্প নিয়ে ওই অঙ্কগুলো করার চেষ্টা করো। আর যদি তোমরা না পারো, তাহলে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে করে দেওয়ার জন্য একটা ভিডিওতে নিয়ে আসার। ঠিক আছে? সেটা আমাকে জানাতে হবে, কমেন্টসে জানাবে, তাহলে আমি সেটা তোমাদেরকে অবশ্যই করে দেবো। তাহলে চলো দেখি এবার আমরা 6.1 কোষে দেখির অঙ্কগুলো আমরা কিভাবে করব। তাহলে ফার্স্ট অঙ্কটা আমরা একটু দেখি কি বলছে। ফার্স্ট অঙ্কটা 1 নম্বর অঙ্ক। কি করছি আমরা? কোষে দেখি 6.1, কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো এবার আমরা দেখব। আচ্ছা, ফার্স্ট অঙ্কটা কি বলছে? বলছে আমার কাছে 5,000 টাকা আছে
আমি ওই টাকার একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, 2 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবো সেটা বের করো। তো সুদে আসলে মানে যেমন সরল অঙ্কগুলোর ক্ষেত্রে মানে সরল সুদের যে অঙ্কগুলো ছিল সেখানে আমাদেরকে প্রথমে আয় বেরোচ্ছিল, তারপরে আমরা কি বের করছিলাম, সুদে আসলেটা বের করছিলাম। কিন্তু এখানে যে ফর্মুলাগুলো আছে সেগুলো ডাইরেক্ট সুদে আসলেই মানে সবৃদ্ধি মূলটা ডাইরেক্ট বেরোবে। তাহলে এখানে বেশি সোজা ওটার থেকে এখানে বেশি সোজা। তাহলে সমৃদ্ধি মূলটা কি করে পাবো, ডাইরেক্ট লিখবো কি করে, আমাকে কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে, মোট পি বলে দিয়েছে, আর 8.5 বলে দিয়েছে, আর টি বা এন বলে দিয়েছে আমাদেরকে 2 বছর। তাহলে আমরা যে ফর্মুলাটা আছে চক্রবৃদ্ধি সুদের সমৃদ্ধি মূলের যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করে দেবো। এবার কোন সূত্রটা হবে সেটা কি করে বুঝবো, সেটার ক্ষেত্রে দেখো লেখা আছে 8.5%টা বছরে দেয়, মানে 1 বছরেই দিচ্ছে, 1 বছরে একবারই দিচ্ছে, যেহেতু বলেছে বার্ষিক 8.5%। যদি এটা 6 মাস অন্তর বলতো বা 3 মাস অন্তর বলতো তাহলে আলাদা কথা ছিল, কিন্তু এখানে আমাদেরকে বলছে বার্ষিক 8.5%, তার মানে বছরে একবার হবে। তাহলে একবার যদি হয় তাহলে ফার্স্ট সূত্রটা কি সূত্র পড়বে, তাহলে আমরা এখানে একটু ইনফরমেশনটা লিখে নিই। কি বলছে যে আসল পি সমান সমান 5,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, সুদের হার ব্র্যাকেটে আর সমান সমান কত, 8.5 নাকি, 8.5%। আর সময়টা কত বললো, আর সময় বলে দিল কত, 2 বছর। তাহলে আমরা জানি কি বেরোবে এখান থেকে, সবৃদ্ধি মূল ব্র্যাকেটে এ, এটাই তো সুদে আসলে নাকি, সবৃদ্ধি মূল বলতে পারে, আমাদেরকে বলতে পারে সুদে আসলে বলতে পারে, বা বলতে পারে সুদাসল এরকম বলতে পারে। তাহলে এটাও বলতে পারে, এটাও বলতে পারে, এটাও বলতে পারে, এই তিনটে একই জিনিস, ঠিক আছে, একই জিনিস, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে এর সূত্র কি হবে, একদম ফার্স্ট সূত্রটা পি প্লাস আর বাই 100 এত টাকা। এন কেন হলো, কারণ বছরে একবারই দিচ্ছে। তাহলে এখান থেকে এখানে 1 হবে, সামনে পি হবে, এই হলো এবার হলো ফর্মুলাটা। তাহলে পি মানে কত, 5,000, 1 প্লাস আর মানে কত, 8.5/100 এন কত 2 টাকা, 2 বছর হয়ে গেল। তাহলে এখানে বসে গেল 2 আর এখানে বসে গেল টাকা। তাহলে সমান সমান কি হবে, 5,000, এটাকে হিসেব করলে দেখো যদি একটা লসাগু করে দিই তাহলে উপরে কত হলো, 100 প্লাস 8.5 এর স্কোয়ার টাকা। তাহলে সমান সমান কত হলো, 5,000 ইন্টু এখানে কত হলো 108 না, 108.5 বাই 0 দিয়ে হোল স্কোয়ার না দিয়ে একবারে লিখে দিচ্ছি, এরকম লিখতে পারি এত টাকা। তাহলে এটাকে আমরা হিসেব করার জন্য কি করলাম, এখানকার দুটো শূন্যর সঙ্গে এখানকার দুটো শূন্য কেটে দিলাম, এখানকার একটা শূন্যর সঙ্গে এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, 5 ইন্টু 1085 ইন্টু 1085, দশমিক কোথায় গেল, দশমিকগুলো নিচে একটা 10 ছিল, এখানে একটা 10 উঠালাম, এখানে একটা 10 উঠালাম, হলো। এবার এটাকে একটু ক্যালকুলেশন, কাটাকাটি বা ক্যালকুলেশন, গুণ করা, এটার সঙ্গে এটাকে গুণ, এটার সঙ্গে গুণ, বা আরেকবার করে কেটে নিতে পারো। এখানে 2 দিয়ে কেটে দিলে 5 দিয়ে কেটে দিলাম, এখানে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5 আর 5 সাথে 35, আবার এটাকে কেটে দিলাম, তাহলে নিচে 2 হলো, উপরে 5 দিয়ে কেটে দিলে 5 দুগুণে 10, 5 একে 5, 5 সাথে 35। তো এবার এই গুণটা নিশ্চয়ই আমাকে করে দিতে হবে না, তাহলে গুণটা করলে কত হবে, 5886.125 এত টাকা আমাদের হবে। কিন্তু আমরা তো দশমিকের পরে দুটো ঘর লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে করব কি, তাহলে সেক্ষেত্রে আমরা জানি নিয়মটা কি, যে 2 ঘর পরের সংখ্যাটাকে দেখে এই সেকেন্ড ঘরটা আমরা ঠিক করব। কি, 3 নাম্বার ঘরে যদি 5 বা 5-এর থেকে বেশি হয় তাহলে তার আগের ঘরে একটা 1 যোগ হয়। যদি এখানে 4 থাকতো বা 3 থাকতো বা 2 থাকতো বা 1 থাকতো তাহলে এখানে কিছু হতো না, 12ই বসতো। কিন্তু যেহেতু 5 আছে, বা যদি 6 থাকতো বা 7 থাকতো বা 8 থাকতো বা 9 থাকতো, তাহলে সামনে একটা 1 যোগ হয়ে 12টা 13 হয়ে যেত। তাহলে সম্পূর্ণ অ্যান্সার কি হলো, 5886.13 টাকা, তাই লিখতে পারি।
প্রায় লিখতে পারি, নাও লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে এটা হয়ে গেলো অ্যান্সার। তাহলে এরকম করে গোল করবে না, এটা বোঝানোর জন্য করেছি এই। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে 5,000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য সমমূল্য চক্রবৃদ্ধি কত হবে সেটা বের করো। এটা 3 বছরের জন্য। তার মানে কি? তার মানে বলছে এই অঙ্কটার ক্ষেত্রে আগের যে অঙ্কটা করলাম 1 নাম্বার, ঠিক সেই 1 নাম্বার অঙ্কের মতোই হবে, শুধু তোমাদেরকে কি করতে হবে, 2 বছরের জায়গায় পাওয়ারটা 3 হবে। তাহলে কেমন হবে দেখতে? 2 নাম্বারটা কেমন হবে শুধু দেখছি, যে সবৃদ্ধিমূল, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, লিখছি না, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি একবারে। সমৃদ্ধিমূল কি হবে? পি মানে এখানে হচ্ছে পি, সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন কেন? কারণ বছরে একবারই দিচ্ছে 8%। তাহলে এখানে পিটা কত হচ্ছে? পিটা হচ্ছে 5,000। 1 প্লাস আরটা কি জিনিস? আর মানে হচ্ছে 8/100 টু দি পাওয়ার এনটা কত? 3। তাহলে এখানে কত হলো? 5,000। এটাকে যোগ করলে কত হচ্ছে? 100 প্লাস 8/100, লসাগু করে দিয়েছি। লসাগু নিশ্চয়ই জানো, এখানে টাকা হবে সব। তার মানে কি হলো? 5,000 এখানে যোগ করে দিলে 1 ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100। যদি এবার আমরা ক্যালকুলেশন করি, এই দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে গেল, এটার একটা শূন্যের সঙ্গে এখানে একটা শূন্য কেটে গেল। এবার আমরা এখানে কাটাকাটি করব, কি হবে? এটা দিয়ে কেটে দিই, তাহলে নিচে 5 হবে নাকি? নিচে 5 হবে। আর এটাকে যদি 2 দিয়ে কেটে দিই তাহলে কত হলো? 54। এবার এটার সঙ্গে এটাকে কেটে দিলাম। আবার এটাকে যদি আমরা 5 দিয়ে কেটে, এটাকে 2 দিয়ে কেটে দিই তাহলে কত হবে? 50। এটাকে 2 দিয়ে কেটে দিলে 54। আবার কাটা যাবে, এটাকে কাটলাম, এটাকে কাটলাম, এটাকে কাটলাম 27, এটাকে কাটলাম 25। এবার এটাকে হিসেব করবে, হিসেব করে কত? এবার হিসেব করবে, হিসেব করলে কত বেরোবে? 6298.56 টাকা বেরোবে। এটা হলো এটার অ্যান্সার। এভাবে অঙ্কগুলো করবে, এভাবে অঙ্কগুলো করলেই সোজা লাগবে। ক্যালকুলেশনটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যালকুলেশন। এই অঙ্কগুলো করতে দেয় সেই কারণের জন্যই যে ক্যালকুলেশনটা কে কত ভালো পারছে সেটা। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে, যাতে পরীক্ষার সময় ডিলে না হয়, সময় নষ্ট না হয়। ঠিক আছে?